শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত হচ্ছি কলকাতা হাইকোর্টে। ভারতবর্ষের জুডিশিয়াল ব্যবস্থা আপনারা দেখেছেন যে হেতাল পারেক কাণ্ডে ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হয়েছে 17 থেকে 18 বছর, আমি ভুল না বললে। কাউকে কোনো শাস্তি দিতে গেলে তার সময় লাগে, কেন জুডিশিয়ালের ব্যবস্থা রয়েছে আমাদের দেশে। আপনারা জানেন যে সংসদে হামলা করেছিল জুলাল কাসেম, তিনি পাকিস্তানের টেররিস্ট। তার বিরুদ্ধে কিন্তু ভারতের জুডিশিয়াল ব্যবস্থা দাঁড় করানো হয়েছে। তার কথা শোনার পরে কিন্তু বিচার ব্যবস্থার প্রক্রিয়া চলার পরে কিন্তু তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে বা তার শাস্তি দেওয়া হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্টও যেন এটা মনে রাখেন, আমাদের স্বর এভাবে দমিয়ে দেওয়া যাবে না। 5 বছর যদি এই তিলোত্তমার বিচারের ব্যবস্থা প্রক্রিয়া চলে, 5 বছর কি ডাক্তার এভাবে আন্দোলন করবে? আপনার যে প্রসঙ্গটা খুবই প্রাসঙ্গিক, এই প্রসঙ্গে আমি কয়েকটা কথা আপনাদের বলবো। প্রথমত হচ্ছে যে আপনারা দেখছেন যে ডাক্তাররা এর আগেও আন্দোলন করেছিল, তারপরে মুখ্যমন্ত্রীর সঙ্গে পরপর 3 বার বৈঠক ভেস্তে যায়। শেষমেশ তার বাড়িতে, মুখ্যমন্ত্রীর বাড়িতে 4র্থবার গিয়ে বৈঠক হয়। হওয়ার পরে মুখ্যমন্ত্রী কিছু কিছু বিষয় তারা মিনিটস লিখে কিছু কিছু বিষয় মেনে নেন এবং সেই অনুযায়ী কাজও শুরু করে দিয়েছে বলে রাজ্য সরকার বিবৃতি দিয়ে জানায় এবং আপাতত আন্দোলন উঠে গেছিল। কিন্তু আমি কাউকে দোষারোপ না করেই একটা কথা বলছি যে দেখুন, সবকিছুর পরিপূরক রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি আশ্বাস যা দিয়েছিলেন আর বাস্তব যা, দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক। সুপ্রিম কোর্ট এই প্রশ্ন করেছে যে কেন 4500 থেকে 6000, প্রায় 6000 সিসিটিভি সমস্ত হসপিটাল এবং চিকিৎসা কেন্দ্র মিলিয়ে লাগানোর কথা রাজ্য সরকারের। এই মামলা প্রায় 2 মাস তার বয়স হতে চললো, এখনো পর্যন্ত 600 থেকে 650 বেশি সিসিটিভি লাগানো যায়নি। 10% থেকে 15% মাত্র হয়েছে। কার গাফিলতি? এক। দ্বিতীয়, সাগর দত্তের যে ঘটনাটি ঘটেছে সেখানে পুলিশের দেখা পাওয়া যায়নি। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে শনিবার নাকি শুক্রবার মনে হয় যে রাজ্য সরকার বিবৃতি দিয়েছে, বিবৃতি দিয়ে একটা স্টেটমেন্ট বার করেছে যে কোন হসপিটালে সারা পশ্চিমবঙ্গে কত নিরাপত্তা রক্ষী বাড়ানো হচ্ছে। তাতে আমরা দেখে অবাক হয়ে যাচ্ছি যে যেখানে পুলিশ বাড়ানো হয়েছে ম্যাক্সিমাম দুজন, একজন করে বাড়ানো হয়েছে বেশিরভাগ হসপিটালে, বড় হসপিটালগুলোর ক্ষেত্রে 2 জন, সিভিক ভলেন্টিয়ার সেখানে 4 জন, 5 জন এবং 7 জন অবধি বাড়ানো হয়েছে। এই আরজি করের ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ারকেই কিন্তু রাজ্য সরকার প্রথম থেকে তাকে বলেছিল সে এই খুনের সঙ্গে যুক্ত এবং রেপের সঙ্গে যুক্ত। সঞ্জয় রায়, তাকে ধরাও হয়েছে। আজকে সে সিবিআই হেফাজতে রয়েছে এবং সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিল যে সিভিক ভলেন্টিয়ার কখনো নিরাপত্তা দিতে পারে না, প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চ। তাহলে রাজ্য সরকার তারাও কি গেম খেলছে না সুপ্রিম কোর্টের সাথে? আমি এটা জানতে চাই। কারণ আপনাকে এটা ভাবতে হবে যে আপনি সুপ্রিমো অফ দি স্টেট। আমি আপনার রাজনৈতিক পরিচয়ে যাচ্ছি না, সুপ্রিমো অফ দি স্টেট। আপনি পুলিশ মন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রী, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি মিনিটস লিখে মিটিং করলেন। মিটিং করে মিথ্যা প্রতিশ্রুতি কেন দিলেন জনগণকে ও ডাক্তারকে? এটা তো শুধু ডাক্তারদের সাথে নয়, রাজ্যের জনগণের সাথেও তো আপনি তাহলে খেলা করছেন। আমি যদি এই প্রসঙ্গ ধরি তাহলে আপনি বলছেন যে ডাক্তাররা আন্দোলন করছে। ঘটনাটা যে ডাক্তাররা যে আন্দোলন করছে এটা জেনে রাখুন, আরজি করে কোনো কাজ হচ্ছে না। অন্যান্য হসপিটালে কিন্তু মোটামুটি যা পরিষেবা পাওয়া যায় ততটা পাওয়া যাচ্ছে না, কিন্তু তার অর্ধেক পরিষেবা পাওয়া যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে সেটা জানি, কারণ আমাদের পাড়ারই একটি ছেলে পরশুদিন ছাদ থেকে পড়ে গেছিল, সঙ্গে সঙ্গে তাকে বাঙুর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, এই ডাক্তারদের আন্দোলনের জন্য বাঙুরের মতন কলকাতার বুকে একটা সুপার স্পেশালিটি হসপিটাল বলছে যে সঙ্গে সঙ্গে 2 ঘন্টার মধ্যে নাকি তার অপারেশন করতে হবে, না হলে তার একটা পা পরবর্তীকালে অকেজো হয়ে যাবে বা কেটে বাদও দেয়া হতে পারে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাঙুর হসপিটালের যারা ডক্টরস তারা তাদেরকে বলেছে যে আমাদের সেই সার্জেনই নেই, যে সার্জেন এই ক্রিটিক্যাল অপারেশন করবে সেই সার্জেন আমাদের নেই, এবং যে মেশিনপত্র দরকার এই ইমার্জেন্সি এই মুহূর্তে 2 ঘন্টার মধ্যে অপারেশন করার জন্য সেটা আমাদের এখানে নেই। তারা আমি অবাক হয়ে যাচ্ছি
তারা এসএসকেএম এ মানে বলেছে যে এসএসকেএম এ চলে যান, সেখানকার বাঙুরের সিনিয়র ডাক্তার এসএসকেএম এ রেফার করেছে। রাত্রি 2টোর সময় সেই পেশেন্টকে নিয়ে এসএসকেএম এ যাওয়া হয়েছে এবং তার অপারেশন কিন্তু সফল হয়েছে। সব ডাক্তাররা যদি আন্দোলন করতেন তাহলে নিশ্চয়ই পরশুদিন তার অপারেশনটা হতো না। সুতরাং বাস্তব পরিস্থিতিটাও আমাদের দেখতে হবে। ডাক্তাররা কিন্তু বলেছিলেন তারা 8 ঘন্টা ডিউটি করেন, 8 ঘন্টা ডিউটি করবেন বা 6 ঘন্টা ডিউটি করবেন, তারপর আরো কয়েকজনের ডিউটি যখন শুরু হবে, যাদের ডিউটি শেষ হয়ে যাবে তারা এসে আন্দোলনে যোগদান করবেন। ব্যাপারটা অনেকটা তাই হচ্ছে। সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, কিন্তু রাজ্য সরকার, আমি আপনাকে আরো একটা তথ্য দিচ্ছি শুনুন, প্রতিটা জিনিসের মধ্যে খতিয়ে দেখার ব্যাপার রয়েছে। আমি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেছিলাম, আমি স্বাস্থ্য ভবনে ডাক্তারদের সঙ্গে ছিলামও, এর আগের আন্দোলনে 2 দিন আমি গেছিলাম। আমি ডাক্তারদের স্পষ্ট জিজ্ঞেস করেছিলাম যে রাজ্য সরকার যে বিবৃতি দিয়েছে যে 29 জন মারা গেছে আগের বার, তার মধ্যে 10 জন কিডনি ফেলিওর, ক্যান্সার, হার্ট অ্যাটাক। আমি ডাক্তারদের জিজ্ঞেস করেছিলাম ধরুন 5 জন ক্যান্সারে মারা গেছে, জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন, আপনাকে মাথায় রাখতে হবে এখনো সিনিয়র ডাক্তাররা আন্দোলনের মধ্যে যুক্ত হননি। 5 জন যে ক্যান্সারে মারা গেল, জুনিয়র ডাক্তারদের আমি জিজ্ঞেস করেছিলাম তোমরা কি ভাই ক্যান্সারের ট্রিটমেন্ট করো? তারা পরিষ্কার বলেছিল যে কোনো ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্ট আমাদের করতে দেওয়া হয় না, আমরা করতে পারি না। তার কারণ হচ্ছে যে সেখানে সিনিয়ররা কেন ক্যান্সারে কতটা কেমোথেরাপি দিতে হবে, কোন ওষুধ প্রয়োগ করতে হবে, কি অপারেশন হবে, আমরা তাদের পাশে দাঁড়িয়ে অ্যাসিস্ট করি। কোনো বড় রোগের ক্ষেত্রে লিভার ফেলিওর ইত্যাদি বড় বড় রোগ যেগুলো হচ্ছে যে অপারেশন করার দরকার বা খুব ক্লোজ অবজারভেশনে রাখা দরকার, জুনিয়র ডাক্তাররা সেগুলো কিছুই করে না। তারপরে রাজ্য সরকার কায়দা মেরে যা মৃত্যু হয়েছে সেখানে লিখতে শুরু করলো চিকিৎসায় গাফিলতি। আচ্ছা, চিকিৎসায় গাফিলতিটা কিসের জন্য? আমি আপনাকে বাঙুর হসপিটালের এই কথাটা কেন বলছি, চিকিৎসায় গাফিলতি কি শুধু ডাক্তারদের জন্য? বাঙুর কলকাতার বুকে একটা সুপার স্পেশালিটি হসপিটাল, একটা ছেলেকে ওই অবস্থায় নিয়ে গেছে, ডাক্তাররা বলছে ঠিক আছে ওপর থেকে পড়ে গেছে, তার হাড়ে চিড় ধরেছে, ইমিডিয়েট তার অপারেশন দরকার, কিন্তু সেখানে ইকুইপমেন্টস নেই, সেই সার্জেন নেই। এই লজ্জাকার ইকুইপমেন্টস কলকাতার বুকে একটা সুপার স্পেশালিটি হসপিটালে যে নেই, এই লজ্জাকার। এই লজ্জা কোনো ডাক্তারের না সরকারের? কার ওপরে বর্তায়? আমি এটা একটা উদাহরণ দিলাম। আজকে কলকাতা টু কলকাতা রেফার করা হয়েছে বলে, কাছাকাছির মধ্যে বলে তার অপারেশন সাকসেসফুল হয়েছে, সে ভালো আছে, সুস্থ আছে। যদি এটা গ্রামের কোনো ঘটনা হতো, মফস্বলের কোনো ঘটনা হতো যেখানে আরো কোনো ইকুইপমেন্টস নেই, সেখান থেকে কলকাতায় আনতে আনতে তো ওই পেশেন্টের অবস্থা খারাপ হতো। এটা নয় পায়ের ব্যাপার, যদি তার হার্টের সঙ্গে সঙ্গে ব্লকেজ অপারেশন করতে হবে, তাকে তো কলকাতায় আস্তে আস্তে সেই পেশেন্ট মারা যাবে। এটাই তো হচ্ছে। আমাদের গোড়ায় গলদ রয়েছে। আমরা যখন কোনো দিকে অভিযোগের আঙুল তুলব, আমার মনে হয় সেই অভিযোগগুলো খতিয়ে দেখা দরকার। যে 10 দফা দাবিতে ডাক্তাররা আন্দোলন করছেন তাকে আমি পূর্ণ সমর্থন করি, কিন্তু পাশাপাশি আমি এটাকে সমর্থন কখনোই করি না যে তাদের কর্মবিরতির জন্য সাধারণ মানুষ, সাধারণ চিকিৎসা যারা নেন তাদের কোনো ক্ষতি হোক। তারাও সেই জায়গাটা করার চেষ্টা করছেন। আমি আপনাদের আবার বলছি, আরজি করে চিকিৎসা ব্যবস্থা কিছু এই মুহূর্তে হচ্ছে না। অভয়া ক্লিনিক খুলে আগে কাজ হচ্ছিল, এখন টুকটাক হচ্ছে। বাকি হসপিটালগুলোতে কিন্তু এমার্জেন্সি সহ অন্যান্য ওয়ার্ড সহ সমস্ত জায়গায় খোলা রয়েছে। কর্মবিরতি জুনিয়র ডাক্তাররা করছেন, এখনো পর্যন্ত সিনিয়র ডাক্তাররা তাদের কাজ শেষ করে তাদের সঙ্গে যোগ দিচ্ছেন। কোনো সিনিয়র ডাক্তারকে সেইভাবে তাদের কাজ বাদ দিয়ে কর্মবিরতি, এটা কিন্তু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে আমার আমি যেটুকু আমার নলেজ আমি আপনাকে সেইটুকু বললাম, কারণ দুটো দিকই আপনাকে দেখতে হবে, কয়েনের দুটো পিঠই রয়েছে। সুপার স্পেশালিটি হসপিটালে যদি ইকুইপমেন্টস না থাকে, আপনি যান হাইকোর্টে 2.5 বছর আগে একটি মামলা হয়েছিল, সেই মামলাতে মধ্যে আমরাও ছিলাম। এই রেফারেন্সে চক্করে রুগী মারা গেছিল, তার বাড়ির পরিবার জনস্বার্থ মামলা করেছিল। হাইকোর্ট বলেছিল যে এই রেফারেন্স কেন, জেলায় যখন সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে, মফস্বলে যখন সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে, কেন রেফারেন্স করতে হবে কলকাতায়? স্বাভাবিক তাহলে কলকাতার যা বেড ক্যাপাসিটি, কলকাতার যা ডাক্তার ক্যাপাসিটি, কলকাতার তাহলে যা চিকিৎসা পদ্ধতি, সেটা স্বাভাবিক তার উপরে চাপ পড়বে। এই রেফারেন্স হাইকোর্ট বলেছিল
50 to 60% রেফার করে দেওয়া হচ্ছে, এই সংখ্যাটাকে 10% নামিয়ে আনতে হবে। এটা কলকাতা হাইকোর্টের অর্ডার ছিল, আজও পর্যন্ত রাজ্য সরকার সেই অর্ডারকে ইমপ্লিমেন্ট করতে পেরেছে? সেই সুপার স্পেশালিটি হসপিটালে ইকুইপমেন্টস থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে কোন জিনিসে তারা সেইখানটায় ভালো করতে পেরেছে? সাগর দত্তে যে ঘটনা ঘটেছে, ডাক্তারদের ওপর যেভাবে মানে মারধর করা হয়েছে, আরও একটা ঘটনা পূর্ব মেদিনীপুরের একটা ছোট্ট মেডিকেল সেন্টার, সেখানে একজন গেলেন, ডাক্তার তাকে দেখে বললেন, তিনি বললেন তার অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক চালাতে চালাতে পড়ে গেছিল। ডাক্তার তাকে দেখে প্রাথমিক ট্রিটমেন্ট করেছেন, করার পরে তারা বললেন যে তার একটা হাড়ের মানে ঘাড়ের একটা বোন, একটা হাড় তার ভেঙে গেছে। ডাক্তার তাকে বললেন যে আপনারা এখানে ফার্স্ট এড করে দিয়েছি, প্রাথমিক ট্রিটমেন্ট করে দিয়েছি, ঘাড়ের যে হাড়টা ভেঙে গেছে সেটা ইমিডিয়েট অপারেশন করতে হবে, সেই অপারেশনের পরিসর এইখানে নেই। আপনি জেলা হসপিটালে বা কলকাতার কোনো হসপিটালে যান, কি করলো সেই লোকগুলোর সঙ্গে আরো যারা গেছিল গুন্ডা টাইপের মস্তান, তারা ধরে সেই ডাক্তারদেরকে চড় মারলো, গালাগালি দিল। কেন? যদি না থাকে, ডাক্তাররা কি নিজের বাড়ি থেকে নিয়ে এসে যন্ত্রপাতি বসাবে হসপিটালে? সরকার কোন দিকে? সরকার নাকি শুধু টাকা দিয়েই খালাস? প্যানিক বটন দেওয়া হবে, প্যানিক বটন ক জায়গায় দেওয়া হয়েছে? ইকুইপমেন্টস কোথায় উন্নত কেন করা হয়নি? ডাক্তারদের দাবিকে আমি সমর্থন করি এবং সরকারের যথেষ্ট গলদ রয়েছে, তবু আমি এটা মনে করি ডাক্তাররা সাধারণ মানুষের পরিষেবাও দিচ্ছেন, কিন্তু তাদের আন্দোলন যেটা তারা করছেন সঠিক আন্দোলন করছেন।